কমপ্লেক্স ইন্টিগ্রেশনের 9 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 20 সালে আসছিল। স্টুডেন্ট প্রুভ দ্য কসিস ইন্টিগ্রাল ফর্মুলা। কসিস সমাকলন সূত্র বর্ণনা এবং প্রমাণ করা, কিংবা ইন্টিগ্রাল ফর্মুলাটা লেখা থাকতে পারে বা স্টেট করা থাকতে পারে যে যদি এফ অফ জেড ফাংশনটি সিম্পল ক্লোজ কার্ভ সি এর উপরে ও ভেতরে বৈশ্লেষিক হয়, অর্থাৎ অ্যানালিটিক হয়। আর অ্যানালিটিক কি জিনিস আমরা এটা জানি, তবে প্রমাণ করো যে এফ অফ এ ইকুয়ালস টু 1/2 পাই আয়োটা ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ সি এফ অফ জেড আপন জেড মাইনাস এ ডিজেড, যেখানে সি এর অভ্যন্তরস্থ একটা বিন্দু এ, সি এর ভেতরের একটা পয়েন্ট হচ্ছে এ। আমরা প্রিভিয়াস একটা টিউটোরিয়ালে কসিস ইন্টিগ্রাল থিওরেমটা স্টেট অ্যান্ড প্রুভ করছিলাম। আর কসিস ইন্টিগ্রাল থিওরেম এবং কসিস ইন্টিগ্রাল ফর্মুলা এই দুটোর ভিতরে পার্থক্যটা কি, এটা আমাদের জানা জরুরি, তাহলে মনে রাখতে সুবিধা হবে। হ্যাঁ, তাছাড়া আপনি তালগোল পাকায় ফেলতে পারেন। কসিস ইন্টিগ্রাল থিওরেম, কসিস ইন্টিগ্রাল থিওরেম, আইটি বললাম, হ্যাঁ ইন্টিগ্রাল থিওরেম, এটার ক্ষেত্রে কি ছিল, যদি এফ অফ জেড আমাদের এই ফাংশনটা ওভার দ্য ক্লোজ কার্ভ সি, ক্লোজ কার্ভ সি এর উপরে বা বাউন্ডারির প্রতিটা পয়েন্টে এবং ভেতরের রিজন আর এর প্রতিটা পয়েন্টে যদি অ্যানালিটিক হইতো, তবে আমরা ডাইরেক্ট বলে দিতে পারতাম যে ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ সি এফ অফ জেড, অর্থাৎ এফ অফ জেড এই ফাংশনটার ইন্টিগ্রেশন এই ক্লোজ কার্ভ সি বরাবর হবে 0। এটা হচ্ছিল আমাদের কসিস ইন্টিগ্রাল থিওরেম। বাট এই কসিস ইন্টিগ্রাল ফর্মুলাটা কি হবে, যে আগের মতোই আমাদের এফ অফ জেড এই ফাংশনটা থাকবে, ঠিক আছে। এই এফ অফ জেড এই ফাংশনটা এই ক্লোজ কার্ভ সি এর বাউন্ডারির উপরের এবং ভেতরের এক বা একাধিক পয়েন্ট থাকবে যেখানে অ্যানালিটিক হবে না, বাকি সমস্ত পয়েন্ট অ্যানালিটিক হবে। বাট একটা কিংবা একাধিক পয়েন্ট থাকতে পারে যে পয়েন্টগুলোতে এফ অফ জেড এই ফাংশনটা অ্যানালিটিক হবে না। অ্যানালিটিক যখন হবে না, তখন তো আমরা এই কসিস ইন্টিগ্রাল থিওরেমটা ইউজ করতে পারবো না। তখন এই প্রবলেমটা সারানোর জন্যই মূলত কসিস ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করা হয়। বুঝতে পারলাম? ধরেন আমাদের কোন একটা পয়েন্ট আছে এ, এই এ পয়েন্টে আমাদের এফ অফ জেড এই ফাংশনটা অ্যানালিটিক না, তখন তো ওই এ পয়েন্টের ইন্টিগ্রেশনের ভ্যালুটা এমন করে আর 0 লিখতে পারবো না। তখন এই এ পয়েন্টে ইন্টিগ্রেশনের ভ্যালু 0 হবে না। তার জন্য আমরা এই কসিস ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করি। কসিস ইন্টিগ্রাল ফর্মুলাটা যদি স্টেট করি, এখানে লেখা আছে সিম্পল ক্লোজ কার্ভ সি, এটা হচ্ছে আমাদের সিম্পল ক্লোজ কার্ভ সি এর উপরে ও ভেতরে সকল বিন্দুতে এফ অফ জেড ফাংশনটা অ্যানালিটিক হবে। বাট এমন একটা পয়েন্ট থাকবে এ, যে পয়েন্টে বাস এই এটাও সি এর ভেতরে, বাট এই পয়েন্টে এটা অ্যানালিটিক হবে না। তখন কসিস ইন্টিগ্রাল ফর্মুলাটা হলো এইটা। আমরা এই ফরম্যাটটা মনে রাখবো এই ইন্টিগ্রাল ফর্মুলার। আমরা এখন এগুলো মিশিয়ে দিতে পারি, এগুলোর কাজ নেই। এটাকে এভাবে মনে রাখবো যে এই 2 পাই আয়োটা যদি এই পাশে দিয়ে দিই, তখন আমরা সুন্দর করে লিখতে পারবো the integration over the closed curve c f of z আমাদের এই ফাংশনটা, দেন z মাইনাস এ হচ্ছে যে পয়েন্টে অ্যানালিটিক হবে না, দেন dz এটার ইন্টিগ্রেশনটা হলো 2 পাই আয়োটা ইনটু f of a। এই ফরম্যাটটা মনে রাখবেন ভাই, এটা আমরা বারবার ইউজ করব প্রবলেম সলভ করার সময়। এটা কোত্থেকে লিখলাম, এই তো এখান থেকে জাস্ট এই 2 পাই আইটা এ পাশে দিয়ে দিলাম, তার এমন একটা আকৃতি ধারণ করলো। মোস্ট ইম্পর্টেন্ট ঠাডা মুখস্থ এটা। এখন আমরা প্রমাণ করবো, প্রুফ। প্রমাণ করার জন্য আবার ওই ফিগারটা এখানে লিখে রেখেছি। এখন আমরা কাজ শুরু করব। হ্যান্স অর যেহেতু আমাদের এফ অফ জেড এই ফাংশনটা অ্যানালিটিক আমাদের বলে দেওয়া আছে বর্ণনাতে, বা বৈশ্লেষিক লিখতে পারেন। সুতরাং এই যে এ টোটাল অংশটুকু আমাদের এফ অফ জেড কোথায়, এই যে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আমাদের এই ফাংশনটা এফ অফ জেড আপন জেড মাইনাস এ। হ্যাঁ, তাহলে এফ অফ জেড যেহেতু অ্যানালিটিক, সেহেতু এই মার্ক করলাম এই অংশটুকু হবে অ্যানালিটিক।
সুতরাং f of z upon z minus a ফাংশনটি এই a পয়েন্ট ছাড়া, দেখেন তো ভাই, এখানে যদি একটু লক্ষ্য করেন যে যখন এই z এর ভ্যালু, এই z টা যখন a হয়ে যাবে তখন কি a মাইনাস a তখন কি হয়ে গেল, জিরো না? তাহলে সামথিং বাই জিরো মানে কি, আনডিফাইন চলে আসবে বা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে z ইকুয়ালস টু a পয়েন্টে, এটাকে বলে সিঙ্গুলার পয়েন্ট। হ্যাঁ, এই সিঙ্গুলার পয়েন্ট বের কিভাবে করতে হয় আমরা পরবর্তীতে শিখবো। বাট আমরা কিভাবে বের করবো, যে নিচে যেটা থাকবে অর্থাৎ হরে যা থাকবে সেটা সমান জিরো লিখবো। এখানে আছে জেড মাইনাস এ, এই যে জেড মাইনাস এ আছে না, তাই না? জেড মাইনাস এ ইকুয়ালস টু আমরা জিরো লিখবো। জেড মাইনাস এ ইকুয়ালস যখন জিরো লিখলাম তখন দেখতে পাচ্ছি যে জেড ইকুয়ালস টু কত হচ্ছে, এ। তাহলে এই জেড ইকুয়ালস টু এ, এই পয়েন্টটাকে বলে সিঙ্গুলার পয়েন্ট বা ব্যতিক্রমী বিন্দু। এই জেড ইকুয়ালস টু এ, এই পয়েন্টে এই ফাংশনটা অর্থাৎ এফ অফ জেড আপন জেড মাইনাস এ, এই ফাংশনটা সংজ্ঞায়িত নয়, অসংজ্ঞায়িত হয়ে যায়। যদি অসংজ্ঞায়িত হয়ে যায় তবে কি ফাংশনই তো থাকলো না, তো ফাংশন থাকবে তারপর অ্যানালিটিক কিনা চেক করব। বাট এতে ফাংশনের অস্তিত্বই থাকছে না, তাহলে অ্যানালিটিক কিভাবে হবে? তাহলে কি বলতে পারছি যে জেড ইকুয়ালস টু এ, এই পয়েন্টে এই ফাংশনটা কি না, অ্যানালিটিক না। তাহলে যেহেতু জেড ইকুয়ালস টু এ পয়েন্টে এই ফাংশনটা অ্যানালিটিক না, সেহেতু এই পয়েন্টে জেড ইকুয়ালস টু এ পয়েন্টে এটার ইন্টিগ্রেশনের ভ্যালু জিরো না। যদি এই পয়েন্টটা না থাকতো তবে ডাইরেক্ট বলে দিতে পারতাম ওই কসেস ইন্টিগ্রাল থিওরাম অনুসারে যে এটার ইন্টিগ্রেশনের ভ্যালু জিরো। বাট যেহেতু এই পয়েন্টে অ্যানালিটিক না, সেহেতু এটার ইন্টিগ্রেশনের ভ্যালু জিরো হবে না। জিরো না, তো কত হবে সেটা আমরা বের করার জন্য মূলত এই ইন্টিগ্রাল ফর্মুলাটা ইউজ করব। সেই কথাটা এখানে লিখবো, যেহেতু এফ অফ জেড এটা অ্যানালিটিক, আর সুতরাং এই ফাংশনটা এই যে হর সমান জিরো ধরলাম, দিয়ে পাইলাম জেড ইকুয়ালস টু এ, জেড ইকুয়ালস টু এ বিন্দুতে বা বিন্দু ব্যতীত সি এর মধ্যে ইনসাইডে হবে এবং ওপরে অন সি এর মধ্যে এবং ওপরে সকল বিন্দুতে অ্যানালিটিক। অর্থাৎ এই এ পয়েন্টে যত সমস্যা, আমরা ধরলাম এই বৃত্তের মধ্যে, সরি এই ক্লোজ কার্ভ সি, এটার মধ্যে আমাদের পয়েন্টটা হচ্ছে, এ পয়েন্টটা হচ্ছে এখানে, এটা হচ্ছে তোমাদের এ পয়েন্ট। এই এ পয়েন্টে এই ফাংশনটা এফ অফ জেড আপন জেড মাইনাস এ এটা অ্যানালিটিক না। তাহলে এটা এই পয়েন্টে এই ফাংশনটার ইন্টিগ্রেশনের ভ্যালু শূন্য না। তাহলে শূন্য না কত, এটাই তখন আমরা দেখবো। তাহলে আমরা ধরে নেব যে লেট জেড ইকুয়ালস টু এ তে কেন্দ্র প্রমাণ করার সাথে এবং আর রেডিয়াস বিশিষ্ট, আর অবশ্যই অতি ক্ষুদ্র ব্যাসার্ধ হবে, অতি ক্ষুদ্র ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত বা ক্লোজ কার্ভ বলতে পারেন C1, যা সি এর মধ্যে অবস্থিত। যা যা এখানে লিখলাম তা এখন দেখাবো ফিগারে। জেড ইকুয়ালস টু এ, এই পয়েন্টে আমাদের এই ফাংশনটা অ্যানালিটিক না। এখন আমরা এই এ কে কেন্দ্র করে একটা ক্ষুদ্র রেডিয়াস, খুবই ক্ষুদ্র রেডিয়াস হবে আর, ছোট্ট একটা রেডিয়াস নেব আর, দেন এই এ কে কেন্দ্র করে একটা বৃত্ত ড্র করে ফেলবো।
সার্কেলটা হচ্ছে চলার মতো হইলেই হলো, পারফেক্ট হলো না, ওকে। আর এটা হচ্ছে আর, তাহলে আমাদের একটা বৃত্ত তৈরি হয়ে গেছে, সেটা এখানে বলছি। আর এটা ছিল আমাদের একটা ক্লোজ কার্ভ সি, আর ভেতরে আরেকটা কার্ভ তৈরি হয়ে গেছে, তাহলে এই কার্ভের নাম দিলাম কার্ভ C1। সেটা এখানে বলা হলো যে ধরি জেড ইকুয়ালস টু এ তে কেন্দ্র এবং আর অতি ক্ষুদ্র ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত C1 যা সি এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা কি লিখতে পারবো? দেয়ারফর আমরা লিখতে পারবো যে integration of the closed curve C f of z upon z minus a dz equals to integration of the closed curve C on f of z টা কিভাবে লিখলাম তাও বলছি, then z minus a dz। আমাদের আরো একটা থিওরেম আছে যেটা পরীক্ষায় আসে না, সেটাকে বলে কশিস এক্সটেনশন ইন্টিগ্রাল থিওরেম। কশিস এক্সটেনশন ইন্টিগ্রাল থিওরেম আছে একটা, সেখানে বলা আছে যদি কোনো একটা ক্লোজ কার্ভ সি থাকে এবং তার ভেতরে যদি আরো একটা ক্লোজ কার্ভ সি অন থাকে, তবে দুইটারই ইন্টিগ্রেশনের ভ্যালু সেম হয়। অর্থাৎ এই ক্লোজ কার্ভ সি বরাবর ইন্টিগ্রেশন করলে যা পাবো, এই ভেতরের এই সি অন ক্লোজ কার্ভ বরাবর ইন্টিগ্রেশন করলে সেম ভ্যালুটাই পাবো। তার জন্য আমরা লিখতে পারলাম the integration over the closed curve C f of z upon z minus dz equals to এই যে integration over the closed curve এবার হচ্ছে C1। বুঝতে পারলাম এই দুটার ভ্যালু সেম হবে, দেন এটারে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। আপনি ঠিকঠাক একবার বুঝলে ভাই আপনি নিজের মতো করে লিখে ফেলতে পারবেন। হ্যাঁ, শুধু ফিগার গুলো মনে রাখবেন তবেই হবে। এটা সব কঠিন কিছু না, আর মুখস্থ করতে গেলে তো যন্ত্রণার ভিতরে পড়ে যাবেন। এখন আমরা এই ভেতরের এই সার্কেলটা নিয়ে একটু কাজ করব, তবে আমাদের প্রমাণের কাছাকাছি চলে যেতে পারবো। হেয়ার এখানে এই যে আর রেডিয়াস এবং এ সেন্টার বিশিষ্ট বৃত্তের সমীকরণটা কি? কমপ্লেক্সের ক্ষেত্রে জেড মাইনাস এ মড আর, তাই না? আমরা দেখছিলাম যে জেড নট পয়েন্টে যদি সেন্টার থাকে, কেন্দ্র থাকে, তবে বৃত্তের সমীকরণ হচ্ছে জেড মাইনাস জেড নট ইকুয়ালস টু আর। এটা নিয়ে কথাবার্তা বলছিলাম প্রিভিয়াস টিউটোরিয়ালে। তাহলে সে কাজটাই করলাম এই ভেতরের বৃত্তটা থেকে। আর আমরা যদি একটু ফার্স্ট চ্যাপ্টারের পড়াগুলো রিকল করি, আমরা দেখছিলাম যে ওয়েলার্স থিওরেমটা কি ছিল, ই রেজ টু দ্য পাওয়ার আইটা থিটা, এটা সমান কত? কস থিটা প্লাস আইটা সাইন থিটা, তাই না? একদম তাই। এখন যদি এটার আমরা ম্যাগনিটিউডটা ভ্যালুটা বের করি, মডের মানটা বের করি, তবে কি হবে? তাহলে রাইট সাইডে মড হবে cos থিটা প্লাস আইটা সাইন থিটা। এখন যদি মডটা তুলে দিই, মড তুলে দিতে কি কি করতে হয়? cos স্কয়ার থিটা আন্ডার রুট অফ প্লাস সাইন স্কয়ার থিটা, তাই না? একদম তাই। আর দেখেন cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে রুট 1 এর উপর রুট করলে আবার 1 ই থাকে। তাহলে কি পেলাম? দেয়ারফর ই রেজ টু দ্য পাওয়ার আইটা থিটা, এটার মডের ভ্যালুটা হচ্ছে 1। তাহলে আমরা এই পরের লাইনে এমন করতে পারি যে এটা ইমপ্লাই করছে যে z মাইনাস a, আর এখানে তো 1 গুণ আছে, তাই না? তাহলে এটার পরিবর্তে আমরা এই অংশটুকু লিখে ফেলতে পারবো। তাহলে দুই পাশ থেকে আবার মড তুলে দিলাম, সিম্পলি আমরা লিখে দিলাম যে আর ই রেজ টু দ্য পাওয়ার আইটা থিটা। এক লাইন গ্যাপ মেরে দিলাম ভাই, যে এখানে ছিল মড আর এখানেও মড, দুই পাশ থেকে মডটা তুলে দিলাম। আর এটা এখানে গুণ করে ফেলতে পারি কারণ এটার ভ্যালু তো 1, 1 তো অ্যাড করাই যায়। ধরেন এখানে গুণ অবস্থায় 1 আছে, কোনো প্যারা নাই। বুঝতে পারলাম? হ্যাঁ, এখন এইটাই ইমপ্লাই করছে আমরা জাস্ট জেডটাকে পাশে রাখলাম, এটাকে যদি ডান পাশটাতে দিয়ে দিই, তবে হবে এ প্লাস আর ই রেজ টু দ্য পাওয়ার আইটা থিটা। এটা ইমপ্লাই করছে, আমরা এখানে বাকি ক্যালকুলেশনটা করে ফেলি। আমরা এখন এটাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব। আর আমরা যেহেতু এই একটা স্মল সার্কেল নিয়েছি ভেতরে, এই সার্কেল বৃত্ত, বৃত্তের ক্ষেত্রে থিটাটা কত পর্যন্ত চেঞ্জ হতে পারে? 0 থেকে 2 পাই পর্যন্ত, তাই না? তাহলে এখানে আমরা লিখে দেবো থিটা, থিটার রেঞ্জটা হলো 0 লেস দেন অর ইকুয়াল থিটা 2 পাই, 0 থেকে 2 পাই এটার রেঞ্জ, এই থিটার রেঞ্জ বৃত্তের ক্ষেত্রে। এখন আমরা এই থিটার এক্সপেক্টেড যদি ডেরিভেটিভ করি তাহলে কি লিখতে পারবো? dz upon
ডি থেটা, আর এ তো কনস্ট্যান্ট, ডেরিভেটিভ জিরো, জাস্ট থিটার এক্সপেক্টেড ডেরিভেটিভ করছি। আর আর কনস্ট্যান্ট, আর জায়গায় থাকলো। আর হচ্ছে এটা হচ্ছে আই থেটা, কার এক্সপেক্টেড ডেরিভেটিভ করছি ভাই? থেটা। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর সমকলন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর যেটাকে এক্স বলছি সেটা এক্স না, সেটা কি আই থেটা। আই থেটার ডেরিভেটিভ আবার থেটার এক্সপেক্টে হচ্ছে আই। আমরা এইসব ডেরিভেটিভ বুঝি, অনেক বড় হয়েছে তাই না? দেখেন ভাই, ডি ডি এক্স ই রেজ টু দি পাওয়ার এক্স, এটা ডেরিভেটিভ কত? ই রেজ টু দি পাওয়ার এক্স। বাট এখানে কি আছে? ডি ডি থেটা ই রেজ টু দি পাওয়ার আই থেটা। তাহলে ডেরিভেটিভ হবে ই রেজ টু দি পাওয়ার আই থেটা, অর্থাৎ আই থেটাকে আমরা এক্স চিন্তা করছি বা থেটা চিন্তা করছি। তাহলে আই থেটা, বাট যেটা থেটা বলছি সেটা না, সেটা কি আই থেটা। তাহলে সেটা সেটা না হলে সেটা আবার ডেরিভেটিভ করতে হয়। তখন এই আই থেটাকে আবার যদি থিটার এক্সপেক্টেড ডেরিভেটিভ করি, থেটার এক্সপেক্টেড ডেরিভেটিভ করি, তাহলে হবে পাবো ওয়ান। দেন সেটা বসালাম এখানে। একটু বেশি বলা হয়ে গেল, এমনিতে বুঝতে পেরেছেন হয়তো। বাট অনেকে থাকে ভাই এখানেও ঝামেলা লাগে, তার জন্য বলা, অর্থাৎ সবার কথা চিন্তা করে সব করা। তাহলে আমরা এটা ডেরিভেটিভ করে ফেললাম। আমাদের এই ডিজেড লাগবে, তার জন্য আমরা এই ডিজেডটাকে পাশে রাখবো, ডি থেটাটাকে ডান পাশে দিয়ে দিলে হবে এরকম যে আর আয়োটা ই রেজ টু দি পাওয়ার আয়োটা থেটা ডি থেটা। আমরা এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখতে পারি, এটাও কাজে লাগাবো আর এটাও কাজে লাগাবো। ধরেন 3 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম, কোনো প্যারা নাই। এখন আমরা বাকি কাজটুকু নেক্সট পেজে করতে পারি, তবে ভালো হবে। আমাদের 1 নাম্বার ইকুয়েশনটা কি ছিল সেটা যদি আবার একটু লিখি এখানে, তবে ভালো হবে। যে ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ সি, আমাদের ছিল ফাংশনটা এফ অফ জেড, নিচে ছিল জেড মাইনাস এ, দেন ছিল ডিজেড। এটা ইকুয়ালস টু আমরা ওই কসিস এক্সটেনশন ইন্টিগ্রাল থিওরেম অনুসারে লিখতে পারছিলাম ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ সি ওয়ান এফ অফ জেড, 1 নম্বর ইকুয়েশনটা লিখছি জেড মাইনাস এ ডিজেড, তাই না? এখন এখানে ভ্যালুগুলো পুট করব। এই কার্ভ সি ওয়ান বরাবর আমাদের লিমিটটা কত? লিমিটটা হচ্ছে 0 থেকে 2 পাই পর্যন্ত, ওই বৃত্তের লিমিট। তাহলে লিমিটটা বসা দিলাম, আর এই এফ জায়গায় থাকলো। আর জেড ইকুয়ালস টু কত লিখতে পারবো? এই যে দেখেন, আমাদের এই 2 নাম্বার ইকুয়েশন থেকে জেড ইকুয়ালস লিখতে পারবো এ প্লাস আর ই রেজ টু দি পাওয়ার আইটা থেটা। সেই কাজটা এখানে করব, যে এ প্লাস আর ই রেজ টু দি পাওয়ার আইটা থেটা আপন জেড হচ্ছে এ প্লাস আর ই রেজ টু দি পাওয়ার আইটা থেটা, আর মাইনাস এ। দেন এখানে ছিল ডি ডিজেড, বাট ডিজেড তো লিখবো না, সব থেটাতে কনভার্ট করে ফেলেছি। ডিজেড সমান আমরা এখানে পেলাম কই? এই 3 নম্বর ইকুয়েশন, ডিজেড সমান হচ্ছে এই অংশ লিখে ফেলবো। ডিজেড ইকুয়ালস টু হচ্ছে আর আই ই রেজ টু দি পাওয়ার আইটা থেটা ইন্টু ডি থেটা। এখন দেখেন তো, এই পজিটিভ এ নেগেটিভ এ মোকাবেলা, আর উপরে আর এখানকার আর মোকাবেলা, এখানকার ই রেজ টু দি পাওয়ার আইটা থেটা, এখানকার ই রেজ টু দি পাওয়ার আইটা থেটা মোকাবেলা। দেন সিম্পলি উপরের অংশটুকু পড়ে আছে, ইন্টিগ্রেশন 0 to 2 pi f of a plus r e raised to the power iota theta d theta। আর আমরা প্রথমেই বলছিলাম ভাই যে আমাদের এখানে যে রেডিয়াস নিচ্ছি, অর্থাৎ এই বৃত্তটা যখন ড্র করছিলাম ভেতরের ক্লোজ কার্ভ সি ওয়ানটা, তখন বলছিলাম এই আর, এই আরটা হচ্ছে অতি ক্ষুদ্র একটা ভ্যালু। এই যেখানে বলছিলাম আরটা হচ্ছে অতি ক্ষুদ্র একটা ভ্যালু, একেবারে শূন্যের কাছাকাছি। তাহলে দেখেন তো, আমরা আবার ফিগারটা এখানে ছোট্ট করে যদি ড্র করি, সার্কেলটা ছিল এটা, ভেতরে সি ওয়ান কার্ভটার কথা বলছি, এটা সি ওয়ান কার্ভ, আর সেন্টারটা ছিল এখানে এ বিন্দুতে, আর রেডিয়াসটা হচ্ছে আর। আর এই আর রেডিয়াসটা একেবারে শূন্যের কাছাকাছি, টেন্ডিং টু জিরো। ধরেন এখানে একটা কোনো পয়েন্ট আছে জেড, যদি আর যদি একেবারে শূন্যের কাছাকাছি হয়ে যায়, তখন এ আর জেড এই পয়েন্ট, তাহলে জেড পয়েন্টটা, তাহলে এই জেড পয়েন্টটা একেবারে এ এর কাছাকাছি চলে আসবে না?
আর যদি একেবারে শূন্যের কাছাকাছি হয়ে যায়, দেখেন টা যখন একেবারে শূন্যের কাছাকাছি চলে আসবে, তখন এ আর এই জেড বিন্দু, এ পয়েন্ট এবং জেড এই দুটো ডিস্টেন্ট কি হবে, একেবারে এক কাছাকাছি হয়ে যাবে। ধরেন জেড অনেকটা এর কাছে চলে আসবে। দেন যেটা হয় যে এফ অফ জেড এই ফাংশনের ভ্যালু আর এফ অফ এ ফাংশনের ভ্যালু একেবারে কাছাকাছি চলে আসে। তো অত কিছু না জানলে হবে, আপনি এখানে সুন্দর করে লিখবেন যে যেহেতু আর অতি নগণ্য আমরা ধরে নিয়েছি, অর্থাৎ আর টেন্ডিং টু একেবারে জিরো, সেহেতু দেখেন আমাদের এখানে আর এর সাথে ই রেসপেক্ট আর এর একটা গুণ অবস্থায় রয়েছে। আর একেবারে শূন্যের কাছাকাছি অনেক ছোট একটা ভ্যালু। এই ছোট ভ্যালুর সাথে যখন গুণ করবো তখন আরো ক্ষুদ্র হয়ে যাবে। তার জন্য আমরা এই অংশটুকু নেগলেক্ট করে দেবো। ইগনোর করবো এই অংশটুকু। তাহলে সিম্পলি কি পড়ে থাকবে? ও আর এখানে একটা আই ছিল, হ্যাঁ? এই আইটাকে একদম সামনে লিখে রাখলাম। এই যে এখানে একটা আই পড়েছিল, এই আইটাকে। তাহলে আমরা লিখতে পারবো যে আইটা ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ সি, সরি, ইন্টিগ্রেশন জাস্ট লিমিটটা বসাই দেবো 0 টু 2 পাই, দেন এটুক তো নেগলেক্ট করে ফেললাম, শুধুমাত্র এফ অফ এ পড়ে আছে, এফ অফ এ ডি থেটা। এখন দেখুন তো ভাই, আমাদের এখানে ডি থেটা আছে, অর্থাৎ ইন্টিগ্রেশনটা হবে থেটার রেসপেক্টে, বাট এখানে কি এফ অফ এ, তাহলে ভ্যারিয়েবলটা হচ্ছে থেটা, বাট এখানে এফ অফ এ আছে, তাহলে এফ অফ এটা কি কনস্ট্যান্ট, শুধু বাইরে বের করে ফেলবো, তাহলে আয়োটা এফ অফ এ এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ইন্টিগ্রেশন 0 টু 2 পাই, তাহলে এখানে কিছু নাই, মানে কি আছে, 1 আছে, 1 ডি থেটা, আয়োটা এফ অফ এ, আর এই 1 এর ইন্টিগ্রেশন কত, থেটা, দেন লিমিটটা বসাই দেবো 0 টু 2 পাই, তাহলে আয়োটা এফ অফ এ জায়গায় থাকলো, আর আমরা ইন্টিগ্রেশন সলভ করতে জানি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাই না? থিটার জায়গাতে আপার লিমিট বসাবো 2 পাই মাইনাস লোয়ার লিমিট 0, তাহলে সিম্পলি কি পাচ্ছি, তাহলে 2 পাই আয়োটা এফ অফ এ, আর আমাদের লেফট সাইডে কি ছিল, যে ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ সি এফ অফ জেড মাইনাস জেড মাইনাস এ ডিজেড, এই অংশের ইন্টিগ্রেশন হচ্ছে এটা। প্রমাণ করে ফেললাম, প্রুভড। আর একেবারে যদি প্রশ্নের মতো করে দেখাতে চাই, আর এক লাইন করতে পারেন আপনি, যে ওইটার মতো করে যদি দেখাই, যে এফ অফ এ এটাকে রাখলাম এখানে এফ অফ এ, আর এই 2 পাই আয়োটা এই পাশে পার করে দিলাম, তাহলে কি লিখতে পারবো, 1 আপন 2 পাই আয়োটা এফ অফ জেড আপন জেড মাইনাস এ ডি জেড। এতটুকুই ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।